অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। মূলত আজকে তোমরা তিনজনের ঘটনা শুনবে, এবং কী নিয়ে ঘটনাগুলো আছে এগুলো আমি একদমই স্পয়লার দেব না, তোমাদেরকে পুরো এপিসোডটা শুনতে হবে। তবে আমি এটুকু বলতে পারি, দ্বিতীয় আর তৃতীয় যে ঘটনাটা আছে না, একদম তোমাদের পিলে চমকে যাবে শুনে, তোমাদের ভয় লাগতে চলেছে। তাই জন্যই বলবো, আর একদম দেরি করো না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নিছো নিশ্চয়ই। চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমি তোমার চ্যানেলের নিয়মিত শ্রোতা। আশা করি তুমি খুব ভালো আছো। আজকে আমি তোমার সাথে যে ঘটনাটি শেয়ার করতে চাইছি, সেই ঘটনাটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। বিশেষ কারণের জন্য আমি আমার নিজের নামটা গোপন রাখলাম। তুমি আমার ছেলে অভিরূপ পালের নামটা হ্যালো করে বলে দিও। হ্যালো অভিরূপ। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা অনেক বছর আগের, আমার বিয়েরও আগের ঘটনা। আমি সেই সময় কল সেন্টারে জব করতাম। তো 8-5টা দিনের মতো সেই দিনও আমি গিয়েছিলাম অফিসে। এবার বলে রাখি, আমার বাপের বাড়ি হলো বেহালাতে, এবং আমার অফিস ছিল রুবি হাসপাতালের কাছে। তো আমি বাসে উঠলাম, কিন্তু সেদিন একটু আমার যেতে লেট হয়েছিল, কারণ আমাকে প্রত্যেক দিন 7:30টার বাস ধরতে হতো, কারণ সেই বাস ধরলেই আমি একদম 11টার মধ্যে অফিসে রিচ করতে পারতাম। তো যাই হোক, আমি অফিসে গিয়ে নিজের মতো কাজ করছি। তুমি হয়তো শুনেছো যে কল সেন্টারের কাজ হলো এমন একটা কাজ যেখানে তোমাকে যতক্ষণ তুমি অফিসে থাকবে কানে হেডফোন নিয়ে আর মাইক ধরে বসে থাকতে হবে। আমি আপন মনে কাজ করছি। এরপর একটা সময় পরে আসে লাঞ্চ টাইম। যেহেতু আমি খুবই আস্তে আস্তে খাই, সেই কারণের জন্য আমার অফিসের বস আমাকে লাঞ্চ ব্রেক বেশ কিছুক্ষণ বেশি দিত। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাথরুমের বেসিনে যাই হাত ধুতে। সেদিন আমি দেখতে পাই যে আমার বড়দি এবং বড়দির ছেলে, যার বয়স 8 বছর, ওরা দুজন আমার দিকে এগিয়ে আসছে। আমার বড়দি আমাদের অফিসে ইন্টারভিউ দেবে বলে নাকি ওকে ডাকা হয়েছে, এমন কথা সে আমাকে বলল। আমি বললাম ঠিক আছে, তাহলে তোর অপেক্ষা কর, HR স্যার লাঞ্চ শেষ করে আশা করি তোকে ডেকে নেবে। এই বলে আমি তাড়াতাড়ি নিজের ডেস্কে গিয়ে বসে কাজ করতে শুরু করি। এরপরে আমি বেশ কিছুক্ষণ কাজ করার পর আবার টয়লেটে যাওয়ার দরকার পড়লে আমি সেখান থেকে উঠে টয়লেটে যাই, এবং গিয়ে দেখতে পাই তখনও আমার দিদি এবং তার ছেলে সেখানেই বসে রয়েছে। ঘড়ির দিকে তাকাতে বুঝতে পারি যে প্রায় 3.5 ঘন্টা ধরে তারা বসে আছে। আমি ওদেরকে বললাম, কিরে তোদেরকে এখনো ডাকেনি? আমার দিদি বলে যে না, আমরা তো এখানেই সেই থেকে বসে রয়েছি। আমি ওদেরকে বলি যে ঠিক আছে দাঁড়া, অপেক্ষা কর, আমি গিয়ে HR স্যারের সাথে কথা বলছি। এই বলে আমি স্যারের রুমে গেলাম। স্যারকে বললাম, আচ্ছা স্যার, আপনি আমার দিদিকে ইন্টারভিউয়ের জন্য কল করেছিলেন, ভালো কথা। এখন দিদিকে প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি অপেক্ষা করিয়ে যাচ্ছেন। আচ্ছা আপনারা ইন্টারভিউটা নেবেন না তো কেন মানুষকে হেনস্থা করছেন বলুন তো? তখন আমার স্যার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কি পাগল হয়েছেন? আমাদের অফিসের ইন্টারভিউ নেওয়ার টাইম কি? এখন আমরা মর্নিংয়ে ইন্টারভিউ নেই, আপনি জানেন না? আর যেদিন নেওয়া হয় সেদিন তো এক একজনকে ডাকা হয় না, একসাথে প্রায় 20 জনকে ডাকা হয়। আজকে কোনো ইন্টারভিউ হবে না, আপনার দিদি হয়তো কোনো ভুল করছে। এরপর আমি আর কোনো কথা বাড়াই না, সোজা দিদির কাছে চলে আসি। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে গিয়ে আমি আমার দিদি বা দিদির ছেলেকে কাউকেই দেখতে পাই না। আমার কি মনে হয়, আমি আমার দিদির শ্বশুরবাড়ির ল্যান্ডলাইনে ফোন করি। আশ্চর্যজনকভাবে আমার দিদি ফোনটা ওঠায়। আমি ওকে সমস্ত কথা জিজ্ঞাসা করাতেও বলে, না না, আমার তো আজকে ইন্টারভিউয়ের কল আসেনি, আমি তো কালকে যাব। আর আমার যদি ইন্টারভিউয়ের জন্য আজকেই কল আসতো, আমি তো তোর সাথেই বের হতাম। এরকম 2-1টা কথা বলার পরে ফোনটা রেখে দিল দিদি।
ফোন রাখার পর আমার শরীরের মধ্যে কেমন যেন একটা আনচান আনচান ভাব হতে শুরু করে। আমি স্যারকে বলি যে স্যার, আমি আজকে বাড়ি যেতে চাই। তখন মোটামুটি 5টা বাজবে। স্যার বলে, আপনার ডিউটি আছে 6টায়, আপনাকে 6টার আগে কোনোভাবেই অফিস থেকে ছাড়া যাবে না। তারপর আমি অফিস থেকে 6টার সময় বেরোই এবং প্রায় রাত 8টা বেজে যায় বাড়িতে ঢুকতে। বাড়ি ঢুকে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যে আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। আমার মাকে আমি সমস্ত কথা খুলে বললাম। সব শুনে মা বললেন, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর তোমাকে আমি সামনের এক মন্দিরে ঝাড়িয়ে নিয়ে আসবো। সারাদিন কোথায় কোথায় থাকো, কোনো হাওয়া বাতাস লেগেছে হয়তো। বাথরুমে ফ্রেশ হয়ে বেরোতেই দেখি যে আমার পিরিয়ড স্টার্ট হয়েছে, অর্থাৎ আমার সেই মুহূর্তে কোনো মন্দির বা কোনো পবিত্র স্থানে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমি মাকে এসে বললাম কথাটা। এর কিছুক্ষণ পর মা আমাদের পাড়ার এক দাদাকে বলে কথাগুলো। সেই দাদা বলে, ঠিক আছে, আমাদের পাড়ায় একজন আছে যিনি সব জল পড়া দেন, আমি ওকে ওখানে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না, ভয় পেও না। এই বলে সেই দাদা আমাকে হাত ধরে ঘর থেকে বের করে। ঘর থেকে বের করে আমি আরও অবাক হয়ে যাই এবং ভয় পাই এটা দেখে যে আমার বাপি, যিনি সুইসাইড করেছিলেন, এবং আমার বাপির পর আরও 3-4 জন যারা অপঘাতে মারা যান, তারা প্রত্যেকে একসাথে গোল হয়ে বসে তাস খেলছে। এই দেখে তো আমি ভীষণভাবে ভয় পেয়ে আমার দাদাকে বলি, আমার হাত ছেড়ে দাও, আমার বাপি ওখানে বসে তাস খেলছে, আমি ওখানে যাব। তখন সেই দাদা বলে, না, তোমার হাত এখন ছাড়া যাবে না, তুমি চলো আমার সঙ্গে। এরপরে আমি বহুবার দাদার হাতে নখ দিয়ে চেপে ধরি, রক্ত বের হয়, কিন্তু দাদা আমাকে ছেড়ে দেয়নি। এরপর সেই দাদা আমার বড়দিকে খবর দেয়। বড়দি বলে, ঠিক আছে, আমি যতক্ষণ অবধি না আসি তুমি ওকে ধরে রাখো। আমার মা আমাকে অনেক জোর করে যাতে আমি ঠাকুর ঘরে ঢুকি, কিন্তু আমি কোনো মতেই ঠাকুর ঘরে ঢুকতে পারছিলাম না। এই সময় আমার দিদি চলে আসে এবং আমাকে ঘর থেকে চুলের মুঠি ধরে বাইরে বার করে। আমার মাথার হয়তো কয়েক গোছের চুলও ছিঁড়ে নিয়েছিল। বড়দি বলে, আজকে রাতে কোনো রকমভাবে রাখো, কালকে শুক্রবার, কালকে ওকে নিয়ে বকুলতলা মসজিদে নিয়ে যাব। এরপরে আমি যেটা দেখতে পাই সেটা হলো আমার দিদির ছেলে আর দিদির মেয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর আমার মায়ের সাথে আরেকজন, সেটা হচ্ছে আমার বাপি। আর আমার ভাবি আমার মায়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার বাপি তো মৃত, কি করে আরেকটা জীবিত মানুষের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? আমি তখনও দেখি যে সমস্ত কাকুরা তারা গোল হয়ে বসে তাস খেলেই যাচ্ছে। তখনও আমি মাকে খুব জোরে ধাক্কা দেই আর বলি, মা, তুমি এখানে কি করছো? তোমার পাশে তো বাপি। তখন দেখলাম বড়দি ঘরে চলে এলো। অন্যদিকে বড়দির ছেলে, যার বয়স 8 বছর, আর আমার দিদির মেয়ে, যার বয়স 2 বছর, তারা দুজনেই একইভাবে বাপির পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি ওদেরকেও ডাকি আর ওরাও ঘরে চলে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। পরে আমার যখন চোখ খুলে তখন আমি দেখি আমি দিব্যি ঠাকুর ঘরে শুয়ে আছি। আমার মা কাকুর সাথে বসে গল্প করছে। মা আমাকে হঠাৎ করে ডাকতে আসে, আর আমার সেই মুহূর্তে মনে হয় যে আমি মায়ের না, অন্য কিছুর মুখ দেখছি। আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠি, আর আমি এত জোরে চিৎকার করি যে আমার মাও চিৎকার করতে বাধ্য হয়, মাও পড়ে যায়। এরপর রীতিমতো আমাকে কোনো রকমে বকুলতলা মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ওখানকার মৌলভী সাহেব এক অদ্ভুত কথা বলেন। সেটা হলো, আমি সেদিন যে বাসে করে যাচ্ছিলাম, সেই বাসের পাশাপাশি নাকি একটা লাশের গাড়ি যাচ্ছিল। সেখানে এক বয়স্ক মহিলার লাশ ছিল। আমি নাকি কোনো সময় মনের ভুলে সেই লাশের সামনে থুতু ফেলে দিয়েছিলাম। এই জন্যই সেই আত্মা আমার পিছু নিয়েছে আর এত কাণ্ড করেছে। এরপর আমাকে একটা মাদুলি দেওয়া হয় এবং জল পড়া দেওয়া হয়। এরপর আর কোনো ঘটনা ঘটেনি। তবে মাদুলিটা আমার বিয়ের সময় কোথাও খুলে পড়ে যায়। তবে এখন আমি ভালো আছি। তো দাদা, এই ছিল আমার ঘটনা। আমি হয়তো ঘটনাটা বুঝিয়ে বলতে পারলাম না, তুমি তোমার মতো করে বলো।
আমি আমার জীবনের আর একটা ঘটনা তোমার সাথে শেয়ার করব। আমার ছেলে অভিরূপ পালের নামটা একবার হ্যালো করে বলে দিও, ও ভীষণ খুশি হবে। অনেক ধন্যবাদ দাদা, ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। শুধুমাত্র লাশের সামনে থুতু ফেলার জন্য তার সাথে কত কি ঘটে গেল। ভাবতে পারছো কেন আমরা সবসময় বলি যে সজাগ থাকতে, সচেতন থাকতে? আর প্রেগনেন্ট মহিলাদেরকে কি কারণে আরও বেশি করে সজাগ থাকতে বলা হয়? পিরিয়ড চলাকালীন কি কারণে মানুষকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে বলা হয়? এগুলোই কিছু কিছু কারণ আছে যেগুলোর জন্য বারবার বলা হয় সাবধানতা অবলম্বন করতে। যাই হোক, এই ছিল আমাদের ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব তারা একদম দেরি করো না, ঘটনা শেয়ার করে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করব পরের ঘটনা। পরের ঘটনাটা পাঠিয়েছে জিৎ। জিৎ লিখছে, হ্যালো অমিত, আমি জিৎ। আবারও একটা নতুন ঘটনা পাঠালাম। 2024 সালের মে মাস, গরমের ছুটিতে আমরা 6 জন বন্ধু, আমি, পাপাই, সৌত্রিক, মৈনাক, ছোটু আর সঞ্জয় দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। একটা বিকেলে ঠিক করি ডাউহিলের চার্চ আর তার পাশের জঙ্গলের রাস্তা ধরে একটি অ্যাডভেঞ্চার করা যাক। সন্ধে নেমে এসেছিল, তখন ঘড়িতে রাত 8টা। চার্চের পাশের রাস্তা ধরে জঙ্গলের দিকে হাঁটছিলাম আমরা। হঠাৎ চারপাশটা কেমন যেন থমথমে লাগতে শুরু করলো। তখনই এক অদ্ভুত কিছু ঘটতে থাকলো, যা আজও ভুলতে পারিনি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল যখন আমার মনে হলো কারণ নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে। আমি টর্চ নিয়ে চারিদিকে তাকালাম, কিন্তু কেউ ছিল না। তারপর সামনে দেখলাম একটা ছায়া, ধোঁয়ার মতন কিন্তু মানুষের মতন অবয়ব। মনে হলো চোখ দুটো আমার দিকেই তাকিয়ে আছে। আমি কিছুক্ষণের জন্য হাঁটাই বন্ধ করে দিয়েছিলাম। দেহটা জমে গিয়েছিল একেবারে। আমার মনে হয়েছিল কেউ আমাদের পেছন পেছন আসছিল। খসখসে শব্দ বারবার হচ্ছিল শুকনো পাতার উপর দিয়ে, কিন্তু ঘুরে দেখি কেউ নেই। একসময় চার্চের দিক থেকে হঠাৎ একটা জানলা নিজের থেকেই খুলে বন্ধ হয়ে গেল। তখন বুঝেছিলাম জায়গাটা স্বাভাবিক না। আমি মোবাইলের টর্চ জ্বালাতে গিয়ে দেখি ফোন অফ হয়ে গেছে। একটা বাটন কাজ করছিল না, সব বন্ধ। অন্ধকারে এক মুহূর্তে আমার কানের পাশে ফিস ফিসে শব্দ হয়, কোনো নারী কণ্ঠ। আমি সেদিকে ঘুরলাম, যেখানে কেবল গাছ আর ঘন কুয়াশা, কিন্তু সেই আওয়াজ যেন আমার মাথার ভেতরে ঢুকে যাচ্ছিল। মৈনাক বলল, আমি বলেছিলাম ওই গাছটার পাশে ছায়া দেখেছি, সেটা এক জায়গা থেকে সরে গিয়ে আর এক জায়গায় চলে গিয়েছিল, কিন্তু হাঁটার কোনো শব্দ হয়নি। তো বিশ্বাস করেনি শুরুতে, কিন্তু একটু পরেই বাকিরাও টের পেল কি ভয়ঙ্কর কিছু আমাদের ঘিরে ছিল। এমন সময় ছোট বলল, জানিস, আমার মনে হয়েছিল কেউ কানের খুব কাছে নিঃশ্বাস ফেলছে, আবার কেউ আমার পেছনে দাঁড়িয়ে। আমি একবার ঘুরে দেখি, কিন্তু কিছুই দেখি না। তার কিছুক্ষণ পর কিছুই শুনতে পেলাম না। চারিদিকের সব শব্দ যেন থেমে গিয়েছিল। শুধু সেই নারী কণ্ঠে কান্নার মতো শব্দ শুনেছিলাম দূরে কোথাও থেকে। এমন সময় সঞ্জয় বলে উঠল, সবচেয়ে স্পষ্ট তো আমি দেখেছিলাম। সেই ছায়ামূর্তিটা একেবারে সামনেই দাঁড়িয়েছিল কুয়াশার মধ্যে। চোখে ছিল লালচে আলো। আমি বুঝতে পারছিলাম ওটা মানুষ না, ওটা কিছু অন্যরকম। আমি সেই সময় কাউকে কিচ্ছু বলিনি, শুধু দৌড়াতে শুরু করি। অমিত, এরপর আমরা আর দেরি করিনি। সেদিন আমরা সবাই ফের দৌড়ে রাস্তায় চলে আসি, আর তখনই মোবাইলগুলো চালু হয়ে যায়। ও বলতে তো ভুলে গিয়েছি, মোবাইলগুলো ওখানে যাওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেখানে আসার পর কুয়াশাও সরে যায়, রাস্তা একদম পরিষ্কার। একটা ভয়াল নীরবতা রেখে যায় সেই অভিজ্ঞতা। আজও আমরা সবাই আলাদা করে কিছু না কিছু মনে রেখেছি, কিন্তু এক জিনিস একসাথে স্বীকার করি আমরা,
সেদিন ডাউহিলের সেই রাস্তায় কিছু একটা ছিল, অদেখা অচেনা, কিন্তু আমাদের খুব কাছের। জানি না কি ছিল, বাট সত্যি আমরা সেদিন ভয় পেয়েছিলাম। অমিত, এই ঘটনার সাথে তোমাকে আরও একটা ছোট্ট ঘটনা শুনিয়ে রাখি। এটা আমরা শুটিং করতে গিয়ে এক হোটেলের স্টাফের থেকে শুনেছি। হোটেলের স্টাফটা বলছে রাত তখন 2টা, অভি ছাদে বসেছিল, হাতে ধরা ঠান্ডা হয়ে যাওয়া এক কাপ চা। চারিদিক নিস্তব্ধ, শহরের শব্দ যেন কোথাও হারিয়ে গেছে। 1 মাস হয়ে গেল রণজিৎ নেই, তার সবচেয়ে কাছের বন্ধু, ভাইয়ের থেকেও কাছের। বাইক অ্যাক্সিডেন্টে এক মুহূর্তে সব শেষ। মৃত্যুর পর থেকে অভি নিজেকে গুটিয়ে ফেলেছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল রণজিতের শেষ কথাটা। মৃত্যুর কয়েক ঘন্টা আগে সে ফোন করেছিল অভিকে, বলেছিল, দোস্ত, আজ রাতে কিছু অদ্ভুত লাগছে, যদি কিছু হয় মনে রাখিস, আমি তোকে একা ফেলবো না। অভি তখন হেসেছিল, গুরুত্ব দেয়নি, কিন্তু রণজিতের মৃত্যু যেন সেই কথাটাকেই সত্যি করে দিল। এরপর থেকে প্রায় ভোর রাতেই অভি ঘুমের মধ্যে চমকে ওঠে, মনে হয় ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। আয়নার সামনে দাঁড়ালেই ঝাপসা প্রতিবিম্বের পাশে আবছা একটা ছায়া দেখতে পায়, ঠিক যেন রণজিৎ। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় অভির। দেখে দরজা অল্প করে খোলা, বাতাসে একটা ঠান্ডা কেমন যেন ভেজা মাটির গন্ধ। সে ধীরে ধীরে ছাদে উঠে যায়, আর সেখানে দেখে রণজিৎ দাঁড়িয়ে। হা করে তাকিয়ে থাকে অভি। রণু? রণজিৎ হাসে, কিন্তু চোখে জল। তুই ঠিক আছিস তো দোস্ত? অভি কোনো কথা বলতে পারে না, শুধু দেখে রণজিৎ যেন ধীরে ধীরে হাওয়ায় মিশে যাচ্ছে। পরের কিছুদিন ধরে রণজিৎ আরও কয়েকবার ফিরে আসে, কখনো ছাদে, কখনো ঘরের দরজায়, কখনো আয়নার মধ্যে। সে কিছু চায় না, শুধু আসে, বসে আর চুপ করে চলে যায়। এক রাতে অভি বলল, তুই শান্তি পাচ্ছিস না রনু? রনু, তুই কি শান্তি পাচ্ছিস না? রণজিৎ মাথা নাড়ে, বলল, তুই ভাই ছিলি, তোকে ছেড়ে যেতে পারিনি, কিন্তু এখন যেতে হবে। মা আমাকে স্বপ্নে ডেকেছে, তুইও ছাড় দে। সেই শেষ রাত রণজিৎ অভিকে শেষবারের মতো দেখেছিল। সকালবেলা অভি ঘুম ভাঙতেই বুঝল আয়নাটা স্পষ্ট, ঘরের হাওয়াটা অনেকটা হালকা, মানে রণজিৎ চলে গেছে। কিন্তু অভির মনে হয় সে যায়নি, সে রয়ে গেছে স্মৃতিতে, নিঃশ্বাসে, আর প্রতিটি সেই মুহূর্তে যখন বন্ধুত্ব মরে না। এই ছিল অমিত একটা সত্য ঘটনা, বাট ঘটনাটা আমি একটু উপন্যাসের মতো করে লিখলাম জন্য সবাই ভাবতে পারে এটা একটা বানিয়ে লেখা ঘটনা, বাট এই ঘটনার এক শিকিও মিথ্যে না। যদি ভালো লাগে তো অবশ্যই পড়ে শুনিও। বন্ধুরা, আমি তোমাদেরকে সব সময় বলি যে এই পৃথিবীতে কোথায় কি ঘটবে বা ঘটে চলেছে সেটার কোনো ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারবো না। এমন অনেক ঘটনা আছে যেগুলোর কোনো কারণ বা যুক্তি খুঁজে পাওয়া যায় না, বাট আমরা সেগুলোকে বিশ্বাস করতে বাধ্য হই। আবার অনেকে হয়তো বিশ্বাস করেও না। বাট সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো বিশ্বাস করতে না চাইলেও বারবার মনে হয় এগুলো কোনোভাবে যেন কেউ আমাদেরকে বিশ্বাস করাচ্ছে, চাপ দিয়ে বিশ্বাস করাচ্ছে যে হ্যাঁ এগুলো সত্য, এগুলো বিশ্বাস কর। ঠিক এমনই একটা ছোট্ট ঘটনা আমি তোমাদেরকে বলি। এই ঘটনাটা আমাদের পাড়ার এক ছেলেকে কেন্দ্র করে। যদিও সেই ছেলেটা আমাদের পাড়ার নয়, সে আমাদের পাশের বাড়িতে ঘুরতে এসেছিল। সে কিন্তু চেনেও না, মানে যাকে নিয়ে আমি ঘটনাটা বলবো, মানে যার মৃত্যুর পরে ঘটনাটা ঘটেছিল, সেই ছেলেটাকে কিন্তু যে ঘুরতে এসেছে সেই ছেলেটা চেনেও না। বাট সে আসার পরে হঠাৎ রাত্রিবেলা তার কেমন যেন একটা অবস্থা হয়ে যায়, তার চোখ মুখ উল্টে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। সে বারবার বলছিল আমি মরিনি, আমাকে মারা হয়েছে। যে ছেলেটা মারা গেছে তার নাম ধরে বলছে আমি এসেছি আমার খুনিকে শাস্তি দিতে। সত্যি তার কিছুদিন পর জানা গিয়েছিল তার গার্লফ্রেন্ড তাকে হত্যা করেছে। যদিও সেটা কোনো পুলিশ বা কেস কাবারি হয়নি, সেটা পরে জানা গিয়েছিল অন্য একভাবে,
যদিও সেটা বেশি রাষ্ট্রও হয়নি। তো এরকম অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। যে ছেলেটা নতুন ঘুরতে এসেছিল সে কিন্তু সেই ছেলেটাকে চিনতো না, বাট সেই ছেলেটার ব্যাপারে গড় গড় করে সব বলে দিচ্ছিল। যাই হোক, এমন অনেক ঘটনা এই পৃথিবীতে ঘটে যেগুলো আর আমি বলে সময় নষ্ট করছি না। এরপরে আমি তোমাদের আরও একটা ঘটনা শোনাবো, যে ঘটনাটা পাঠিয়েছে প্রীতম। প্রীতম লিখছে, হ্যালো অমিতদা, আমি প্রীতম। আবারও চলে এলাম একটা নতুন ঘটনা নিয়ে। আশা করি তুমি খুব ভালো আছো। এই ঘটনাটা আমার সাথে না, আমার এক বন্ধুর মামার সাথে ঘটেছিল। তো বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আগে ওখানকার ডেসক্রিপশনটা তোমাকে দিয়ে দিই। মামাদের গ্রামটা একটু অচপাড়া গ্রাম টাইপের, আর মামাদের বাড়ি একদম গ্রামের শেষ মাথায়। বাড়ির পাশে একটা পুকুর ও ফাঁকা মাঠ, আর বাড়ির থেকে একটু দূরে ছিল একটা তেঁতুল গাছ, আর তারপর বাঁশের বাগান, তারপরে মামাদের বাড়ি। এবার আমি পরের ঘটনাটা মামার ভাষায় বলছি। সেদিন ছিল শনিবার ও পূর্ণিমা। রাতে চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছিল। আমি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছি। বাজার থেকে কিছু সবজি আর রেস্টুরেন্ট থেকে একটু আমার ছেলের জন্য চিলি চিকেন আর তন্দুরি রুটি কিনে আসছিলাম। আমাদের বাড়ি ঢোকার আগে যে ল্যাম্পপোস্টটা ছিল সেটা পেরিয়ে আমি আসছিলাম। তখনই আমার সাথে ঘটে গেল সেই ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি হেঁটে আসছি, ল্যাম্পপোস্ট পেরিয়ে সামনেই বাঁশঝাড়, তারপর তেঁতুল গাছ। বাঁশঝাড়ের তলা দিয়ে আসার সময় আমার বউয়ের হঠাৎ করে ফোন এলো। ও আমাকে বলল, আমি এগিয়ে এসেছি, তুমি চলে এসো। আমি বললাম, কোথায়? সে বলল, এই তো। আমি তখন তাকে বললাম, দাঁড়াও, ওখানে আমি আসছি। এই বলে আমি এগোতে লাগলাম। বাঁশঝাড়ের কাছে আসতেই আমি দেখি যে একটা গাছ হঠাৎ করে নেমে এলো। আমার তখন মনে পড়ল যে আমার বউ তো তার বাবার বাড়িতে, আর মা বলেছিল যে এরকম হঠাৎ বাস নেমে এলে তার গোড়ায় বাথরুম করে দিতে হয়। আমি সেটাই করি। দেখি সেটা হঠাৎ উপরে উঠে গেল। এবার আমি আবার এগিয়ে আসতে থাকি, আর এসেই আমার দেখা হয় আমার সেই বউয়ের রূপ ধারণকারী অবয়বের সাথে। দেখি সে মুখ অবধি ঘোমটা দিয়ে আছে। এবার আমি ব্যাপারটা বুঝতে পেরে কিছু না বোঝার ভান করে এগোতে থাকি। সামনে সেই তেঁতুল গাছ। আমি মনে মনে ঠাকুরের নাম নিচ্ছি আর এগিয়ে চলেছি। সে অবয়বটি আমায় হঠাৎ করে বলল, আমায় মাংসের থলিটা দাও। আমি তাকে দিয়ে দিতেই সে বলল, আর একটু পরে রাস্তা শেষ। আমার মনে তখন ভয় হয়। আমি তেঁতুল তলার কাছে আসতে দেখি সেই অবয়বটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, আর সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এবার আমি দেখি পাশের জায়গায় একটু ফাঁক আছে রাস্তার। আমি সেই ফাঁক দিয়ে সব কিছু ফেলে দিয়ে ছুট। আমি ছুটছি, আমার মনে হচ্ছে আমার পেছনে কেউ আসছে। আমি না তাকিয়ে ছুটতে থাকলাম। এভাবে কতক্ষণ ছুটেছে জানি না। হঠাৎ আমি বাড়ির সামনে চলে আসি আর ঢুকে যাই। বাড়ি ঢোকার আগে মনে হচ্ছিল কেউ যেন আমার পেছন থেকে বলল, তোর মায়ের দুধের বড় জোর আছে, তাই আজ তুই বেঁচে গেলি। আবার আসিস এই পথ দিয়ে, দেখে নেব তখন। এরপর আমি বাড়ি ঢুকে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরে আমি শুয়ে আছি, আর আমার মা আমার পাশে বসে। তো দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও, অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও।